এনআরসি বিরোধী যুক্তমঞ্চের পক্ষ থেকে ডাকছি। এটা একাডেমি ফাইন আর্টসে 28 তারিখ সোমবার দুপুর 2টো থেকে আছে। এটা মূল যেটা আমাদের উদ্দেশ্য যে এনআরসি বিষয়টা নিয়ে অনেকেরই সম্পূর্ণ ধারণা নেই। অনেক সংগঠন বা অনেক ব্যক্তি, অনেক বক্তা তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন এবং সবথেকে বড় কথা, এখন শুধু এনআরসি বলে কিন্তু শুধু এনআরসি নয়, কারণ আসামে যে এনআরসিটা হয়েছে ওই এনআরসিটা আর কোথাও হবে না। আসাম বাদ দিয়ে পুরো ভারতবর্ষে এবারে কিন্তু এনআরআইসি হবে। এনআরসির আরও একটা ভয়ঙ্কর রূপ, এবং সেটা হবে 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে। আসামে যেটা হয়েছিল, সুপ্রিম কোর্টের একটা অর্ডারের ভিত্তিতে এনআরসি হয়েছিল এবং তার সুনির্দিষ্ট একটা তারিখ ছিল, কাট অফ ডেট ছিল যে 1971 24 মার্চের আগে যারা আসামে ছিল তারা থাকবে, ওই অবস্থানটা প্রমাণ করতে হবে। এবং ওখানে নির্দিষ্ট একটা তালিকা ছিল যে কী কী ডকুমেন্ট তাদেরকে দিতে হবে। কিন্তু আসামের আতঙ্ক পুরো ভারতবর্ষে এবং বিশেষভাবে পশ্চিমবাংলাকে গ্রাস করেছে, এবং অলরেডি আপনারা জানেন যে বহু মানুষ আত্মহত্যা করেছেন এবং প্রতিনিয়ত আমাদের কাছে নতুন নতুন আপডেট আসছে। এবং আসামেও ডিটেনশন ক্যাম্পে মানুষ মারা যাচ্ছে, সেখানে ধর্ষণ হচ্ছে, মানুষ আত্মহত্যা করছে। এই যে বিভীষিকা, এই জায়গায় সবথেকে প্রথম যেটা দরকার, সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছানো। তো এখন এনআরসির জায়গায় আসছে এনআরআইসি, যার প্রথম পদক্ষেপ হচ্ছে এনপিআর, যেটা হোম মিনিস্ট্রি 31 জুলাই তাদের ওয়েবসাইটে ডিক্লারেশন দিয়েছে যে 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইন মেনে 1 এপ্রিল 2020 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এই 6 মাস এনপিআর করবে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। এটাকে নিয়ে অনেকে বিভ্রান্ত করছে, এটা নাকি সেন্সাস বা জনগণনা। সেন্সাস জনগণনা 1951 সাল থেকে হচ্ছে, তার সঙ্গে 2003 সালের কোনো রেফারেন্স নেই, এবং সেটা প্রতি 10 বছর অন্তর হয়। 2011-তে হয়েছে, 2021-এ হবে। কিন্তু এই যে 2019-এর নোটিফিকেশান, এইটা কিন্তু এনআরআইসি বা এনআরসি আপনারা যেটা বলেন তারই এটা প্রাথমিক স্তর, এবং এই ক্ষেত্রে কোনো মানুষকে সরকারি দপ্তরে গিয়ে কাগজ জমা করতে হবে না। সরকার তার প্রতিনিধি পাঠাবে, প্রতিটা বাড়িতে পাঠাবে, এবং প্রত্যেকটা মানুষের ডিটেল নেবে, তার তথ্য নেবে, কোন ভাষা, কোন ধর্ম, কোন জাতি, কোন গোত্র, নিজের বাড়ি, পরের বাড়ি, কতদিন আছেন, আগামী কতদিন থাকার প্রোগ্রাম আছে, এবং কি তার ইনকাম, তার চোখের রেটিনা, তার হাতের ফিঙ্গারপ্রিন্ট, সব তথ্য নেবে। তো এইটা ভয়ঙ্কর ব্যাপার। এইবারের এই রিপোর্টটা যেটা কালেক্ট করবে, যে তথ্যটা কালেক্ট করবে, 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী এটা করবে। এর আগে এটা হয়নি, এবং এর ভিত্তিতে এরপরে এনআরআইসি হবে, যেটাকে আপনারা এনআরসি বলছেন, এবারে সেটাকেই বলছে এনআরআইসি, ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন। তো ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন তৈরি হবে। সবথেকে অদ্ভুত ব্যাপার, এই ক্ষেত্রে প্রত্যেকের কাছে না তথ্য আবার চাওয়া হবে, আর না কাউকে সবাইকে ডাকা হবে। এই ক্ষেত্রে কি হবে বলছে, যে যাদের যাদের সন্দেহভাজন মনে হবে তাদের কাছেই ডকুমেন্ট চাওয়া হবে, আর তা নাহলে বাকি যাদের উপরে সন্দেহ হবে না তাদের এনআরআইসি বা নাগরিকত্ব যে তালিকা হবে তাতে উঠে যাবে। তাহলে এইখানে ডিসক্রিমিনেশন, বিভেদ একটা বড় আকারে হবে, এবং বিশেষ করে এই পুরো পরিকল্পনার পিছনে অমিত শাহ বা বিজেপি আছে। অতএব ওরা ওদের পছন্দের লোকগুলোর নাম তালিকায় তুলে দেবে, এনআরআইসির তালিকায়, আর ওদের অপছন্দের লোকগুলো তালিকার বাইরে রাখবে, এবং দেশে একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব তৈরি করবে। এবং কোনো ট্রাইব্যুনাল নেই যেখানে গিয়ে আপনি আপনার কথাটা তুলে ধরতে পারবেন, আদালতে যাওয়ারও কোনো স্কোপ থাকবে না। অতএব এই যে পুরো পরিকল্পনাটা, এটা মানুষ বুঝছে না, অনেক সংগঠন বুঝছে না, অনেক নেতারা বুঝছে না। অতএব অনেক রকম কথা মানুষের সামনে পেশ করা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। তো আমরা চাচ্ছি সমস্ত সংগঠনকে ডেকে আলোচনা করে, তথ্য দিয়ে, এবং দরকার হলে সেই সার্কুলারগুলো দিয়ে, আইনগুলো দিয়ে আমরা তাদেরকে আপডেট করতে চাই, যে যেখানেই কথা বলুক এক সুরে কথা বলুক, এবং কোনো অবস্থাতেই যে এই এনআরআইসি, এই বিভেদমূলক জিনিসটাকে মানা যাবে না। এবং এর জন্যে এরা আরেকটা যে আনছে ভয়ঙ্কর জিনিস, ক্যাব, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, যাতে বলছে নাকি মুসলিমদের আমরা নাগরিকত্ব দেব না, যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসছে, আর বাকি সবাইকে আমরা নাগরিকত্ব দিয়ে দেবো। এটা ভারতের সংবিধানের মূল স্পিরিটের বিরোধী, এবং দেশের বুনিয়াদী যে স্তম্ভ সেটাকে
ভেঙে দেওয়া হবে, তাহলে দেশের জন্য এই ভয়ঙ্কর জিনিসটাকে আটকাতে হবে। অতএব যদি আমরা ওদের শর্ত মেনে নিই এবং যদি মনে করি যে আমরা এনআরসি হতে দেবো, এনআরআইসি হতে দেবো, এনপিআর হতে দেবো, যদি ওদের তালে তাল মেলাই, তাহলে আসামের যে ভয়ঙ্কর রূপ দেখছি আমরা তার থেকেও বেশি ভয়ঙ্কর রূপ এখানে আমরা দেখতে পাবো। তাহলে আমাদের প্রথম জিনিস হচ্ছে যে আমরা সমস্ত লিডার এবং সমস্ত সংগঠনকে আমাদের যা জ্ঞান, আমাদের যা ইনফরমেশন আছে সেটা তাদের কাছে দিয়ে তাদের আপডেট করা। দ্বিতীয়ত, সবাই পারলে যৌথভাবে একসঙ্গে এসে, যেই জন্য যুক্তমঞ্চ, এনআরসি বিরোধী যুক্তমঞ্চ হয়েছে, সবাই এক জায়গায় আসুন, একটা শক্তিশালী আমরা আন্দোলন গড়ে তুলি। বিক্ষিপ্তভাবে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নাম দিয়ে আলাদা আলাদা মানুষ যদি আলাদা আলাদা সময় নামে, তাহলে সেই শক্তিটা এক জায়গায় আসবে না। অতএব এখানে দল, মত, জাতি, বর্ণ, ভাষা সব নির্বিশেষে সমস্ত মানুষকে একসঙ্গে পথে নামতে হবে। সেই বড় আন্দোলনটা যাতে গড়ে তোলা যায়, তার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং এইখানে আমাদের দলের কিন্তু কোনো নেতার ব্যাপার নেই, কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট নেই, কোনো চেয়ারম্যান নেই। আমরা সবাই সহনাগরিক এক জায়গায় কাজ করছি এবং বাকি সবাইকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি। এই জন্যে আমরা যতদূর সম্ভব যাদের ফোন নাম্বার পেয়েছি তাদেরকে আমরা বার্তা দিচ্ছি, ফোন করছি, মেসেজ করছি এবং আপনাদের মাধ্যমেও জানাচ্ছি, আগে পরে যারা আমাদের সঙ্গে যুক্ত হবে তারা আসুন, ওই দিনে আপনাদের মতামতও পেশ করুন এবং আপনাদের মতামতের ভিত্তিতে সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করি, কর্মসূচি তৈরি করি এবং আরও আমাদের যে বিস্তারিত পরিকল্পনা আছে, কর্মসূচি আছে এবং আমরা এর বই বার করছি, এরপর যা কিছু পদক্ষেপ নেব আমরা সবাইকে কনফিডেন্স নিয়ে সবাইয়ের মতামত নেওয়ার পর একটা যৌথ সিদ্ধান্তে যেতে চাচ্ছি। তাতে যে যেখানে আছে, যেভাবে আছে, এনআরসি বিরোধী যারা, কোনোভাবেই এনআরসির কোনো প্রক্রিয়াকে, এনআরআইসি, এনপিআর কিছু হতে দেব না। যারা এই বিশ্বাস করছেন এবং যারা প্রয়োজন মনে করছেন যে এটা ভয়ঙ্কর একটা চক্রান্তকে রুখে দিতে হবে, অতএব এই জায়গায় এক হতে হবে। কোনো দলগত, ধর্মগত, ভাষাগত কোনো বিভেদ রাখা চলবে না। এটা হচ্ছে আমাদের 28 তারিখের মূল এজেন্ডা।